প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। আমাদের আজকের আলোচ্য বিষয় কার্যপত্র, ইংরেজিতে বলে ওয়ার্কশিট। কার্যপত্র প্রস্তুত করতে হলে আগে জ্ঞান থাকা দরকার সমন্বয় জাবেদার। সমন্বয় জাবেদা না জানলে কার্যপত্র প্রস্তুত করা যায় না। আমি আগেই সমন্বয় জাবেদা সম্পর্কে আলোচনা করেছি, তাই আজকে বিস্তারিত আলোচনায় যাব না। আজকে বিস্তারিত আলোচনা করব কার্যপত্র নিয়ে। চলো দেখি। এটা একটি বোর্ড প্রশ্ন। এই বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা কার্যপত্র প্রস্তুত প্রণালী সম্পর্কে জানব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তৃষা সার্ভিসিং প্রতিষ্ঠানের রেওয়ামিল নিম্নরূপ। এখানে একটা রেওয়ামিল দেওয়া আছে, হিসাবের শিরোনাম, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর কিছু সমন্বয় দেওয়া আছে। সমন্বয় দেওয়া আছে 1, 2, 3, 4টি। আমি আগেই বলেছি যে প্রশ্নের উত্তর দেওয়ার আগে সবাই ভালোভাবে প্রশ্নপত্রটি পড়বে। প্রশ্নপত্র ভালোভাবে না পড়লে সুন্দরভাবে উত্তর দেওয়া যায় না। এখানে রেওয়ামিলে সম্পদ, দায়, আয়, ব্যয় কোনটি কোন আইটেম সেটা সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। এখানে সম্পদও ডেবিটে বসে, ব্যয়ও ডেবিটে বসে, আয় ক্রেডিটে বসে, আবার দায়ও ক্রেডিটে বসে। তাই আয়, ব্যয়, সম্পদ, দায় ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা না থাকলে কার্যপত্র প্রস্তুত করা যায় না। আমরা এই প্রশ্নে করণীয়ের দিকে দেখতে পাচ্ছি যে ক নম্বরে আসবাবপত্রের অবচয় ও নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো। আসবাবপত্রের অবচয় ও নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এই প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন চেয়েছে। একটা হচ্ছে আসবাবপত্রের অবচয় নির্ণয় করো আর নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে এর সমাধান করব দেখি। আমি রেওয়ামিলে আসবাবপত্র 1 লক্ষ টাকা সেটা এনেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এটা কিন্তু প্রশ্নপত্র, এটা সমাধান নয়। সমন্বয়ে বলেছে 4 নম্বর সমন্বয়, আসবাবপত্রের উপর 5% অবচয় ধার্য করো। আর করণীয় আসবাবপত্রের অবচয় ও নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয় করো। এবার আমরা সমাধান যাচ্ছি। ক নম্বর, যেহেতু প্রশ্ন এখানে দুটো উত্তর চেয়েছে, তাই আমি একটা রোমান সংখ্যায় 1 নম্বর দিয়ে লিখছি আসবাবপত্রের অবচয় নির্ণয়। 1 লক্ষ টাকার 5% 5,000 টাকা। 2 নম্বর বলছে নিট আসবাবপত্রের পরিমাণ নির্ণয়। আসবাবপত্র 1 লক্ষ, পুঞ্জীভূত অবচয় এই 5,000ই এখানে এসেছে। বাদ দেওয়ার পর নিট আসবাবপত্রের পরিমাণ 95,000 টাকা। আমার ক নম্বর প্রশ্নের সমাধান সম্পন্ন হলো। আমরা আবার মূল প্রশ্নপত্রে ফিরে এলাম। এই প্রশ্নপত্রে দেখা যাচ্ছে করণীয় খতে সমন্বয়গুলির সমন্বয় জাবেদা দাও। সমন্বয়গুলির সমন্বয় জাবেদা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে যে সমন্বয়
এই সমন্বয়গুলোর সমন্বয় জাবেদা চেয়েছে। আমরা দেখি কি করে এর সমাধান করা যায়। আমি তোমাদের বুঝার সুবিধার্থে আবার রেওয়ামিলটি তুলে ধরেছি এবং কি কি সমন্বয় আছে সেটাও প্রশ্নপত্রটা আবার তুলে ধরেছি আর কি। এর সমাধান করছি। ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই পরীক্ষার হলে সমাধান করার সময় টাইটেল লেখো না, এটা কোন প্রতিষ্ঠান সেটাও লেখো না, আবার এটা জাবেদা না খতিয়ান না কি এরকম কিছুই লেখো না। তাই তোমাদের একটু সাবধান করছি, অবশ্যই তোমরা টাইটেলটা লিখবে। এখানে সমন্বয় 1 তারিখে বলেছে দালান কোটার উপর 2.5% অবচয় ধার্য করো। এখানে দালান কোটা দিয়ে আছে 2 লক্ষ টাকা, ডেবিট টাকা, এটা সম্পদ। এর 2.5% অবচয় ধরতে হলে অবচয় নির্ণয় করতে পারে। এখন সমন্বয় জাবেদাটা কি হয়? অবচয় একটি খরচ, তাই খরচ কারবারের জন্য ডেবিট। আর দালান কোটার অবচয় এটা একটা সঞ্চিতি হিসাবে জমা থাকে প্রতিষ্ঠানে, তাই অবচয় সঞ্চিতিকে ক্রেডিট করব। এর আরেক নাম পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি। দেখি জাবেদাটা। অবচয় খরচ দালান কোটা ডেবিট 5,000 আর পুঞ্জীভূত অবচয় দালান কোটা ক্রেডিট। এইভাবে তোমরা পরীক্ষায় লিখবে। এই গেল 1 নম্বর সমন্বয়ের সমাধান। 2 নম্বরে বলা আছে বেতন বকেয়া আছে 3500 টাকা, রেওয়ামিলে বেতন দেওয়া আছে 1500 টাকা, আর সমন্বয়ে বলেছে বেতন বকেয়া আছে 3500, অর্থাৎ বেতন আরো বৃদ্ধি পাবে, তাই যোগ হবে বেতনের সাথে। সমন্বয় জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। 3 নম্বর সমন্বয়ে বলেছে অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা। অনেকেই এই আইটেমটা সম্পর্কে কনফিউজ থাকো, আমি একটু বলছি শোনো। যদিও আমরা ওয়ার্কশিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কিন্তু সমন্বয় জাবেদা এখানে বলেছে অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা। আর প্রশ্নে অগ্রিম বীমা 15,000 টাকা ডেবিট ব্যালেন্স আছে। অগ্রিম বীমা, বীমা একটা খরচ, কিন্তু অগ্রিম বীমা কিন্তু একটি সম্পদ, তাহলে সম্পদ ডেবিট ব্যালেন্স। এখানে অগ্রিম বীমা অতিক্রান্ত হয়েছে 10,000 টাকা, অর্থাৎ আমরা যে কিস্তি দিয়ে থাকি, বীমা কোম্পানিকে যে কিস্তি দিয়ে থাকি, অ্যাডভান্স দিয়েছিলাম 15,000, কিন্তু আমাদের এখন সময় পার হয়ে গেছে, 10,000 টাকার সময় অতিক্রান্ত হয়েছে, তাই 10,000 টাকা কারবারের জন্য এখন খরচ বলে পরিগণিত হবে। কি, তাই আমরা জাবেদাটা দেব বীমা খরচ ডেবিট, মানে খরচ বলে পরিগণিত হলো। আর অগ্রিম দিয়েছিলাম, এটা আমাদের কাছে সম্পদ ছিল এতদিন, যেহেতু সময় পার হয়ে গেছে খরচ বলে লিখে ফেলেছি, তাই অগ্রিম বীমার টাকাটা কমে যাবে, তাই অগ্রিম বীমা ক্রেডিট 10,000, সম্পদ কমে গেল। 4 নম্বর সমন্বয়ে বলেছে আসবাবপত্রের উপর 5% অবচয় ধার্য করো। ঠিক একই রকম দালান কোটার যে অবচয়, আসবাবপত্র সম্পদ, এটাও অবচয় একই। তাহলে আমরা দেখলাম অবচয় খরচ আসবাবপত্র ডেবিট আর পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র ক্রেডিট। এই আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান সম্পন্ন হলো। এবার দেখি মূল প্রশ্নে আবার ফিরে এলাম। এখানে গ নম্বর করণীয়তে বলেছে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করো। 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করো। কার্যপত্র 12 ঘরও হতে পারে, 10 ঘর হতে পারে, আবার কখনো কখনো 8 ঘরও হয়ে থাকে। এখানে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করো বলেছে। আমরা মূল আলোচনায় ফিরে আসি। কিভাবে কার্যপত্র প্রণয়ন করতে হয়? এটা একটা প্রশ্নপত্র। গ নম্বরে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র তৈরি করতে বলেছে। কার্যপত্রের পরিপূর্ণ একটা কার্যপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। এইটা হচ্ছে একটা কার্যপত্র। এইটা আমাদের করতে হবে, এমনভাবে করতে হবে। এটা করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে এসো দেখি।
মূল প্রশ্নপত্রে আবার আসলাম। কেন বারবার মূল প্রশ্নপত্রে আসছে? কারণ প্রশ্নপত্র না দেখালে তো তোমরা এর সমাধান কিভাবে করছি, কোথা থেকে করছি বুঝতে পারবে না, তাই বারবার প্রশ্নপত্রটা সামনে তুলে ধরছি। এই প্রশ্নপত্রে এইটা একটা রেওয়া মিল। এই রেওয়া মিলের ডেবিট কত, ক্রেডিট কত, কয়টা আইটেম নিয়ে আমি এখানে গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেম নিয়ে তার কিছু ডেবিট আর কিছু ক্রেডিট নিয়ে রেওয়া মিলটা আমাদের রয়েছে। আমাদের কার্যপত্র প্রণয়ন করতে হলে আগে এখানে যে রেওয়া মিলটা দেওয়া থাকে আমরা সেইটাই এই কার্যপত্রের ছকে রেওয়া মিল অংশে এইটুকু আমরা তুললাম। এই 10টা আইটেমই এখানেও 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আইটেমই তুলেছি সেম। এখন কি করব? এখন হচ্ছে মূল প্রশ্ন। এখানে সমন্বয় বলেছে 1 2 3 4, 4টি সমন্বয় দেওয়া আছে। এই সমন্বয় আমি আগেই বলেছি যে কার্যপত্র প্রণয়ন করতে হলে সমন্বয় জাবেদা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে এই সমন্বয় জাবেদা 4টি, কি করে এর সমাধান করব তা আমি আগে আলোচনা করেছি বা দেখিয়েছি। এখন আমরা দেখি যে কার্যপত্রে এটা কিভাবে অন্তর্ভুক্ত করতে হয়। এখানে রেওয়া মিলটা তুলেছি। এবার সমন্বয় 1 নম্বর, অবচয় খরচ ডেবিট 5000, পুঞ্জীভূত অবচয় দালান কোটা ক্রেডিট 5000। এই দুটো আইটেম সমন্বয় জাবেদা তৈরি করে আমরা এই দুটো আইটেম পেলাম। এই দুটো আইটেম আমার এই রেওয়া মিলের আইটেমের মধ্যে আছে কিনা দেখতে হবে। অবচয় খরচ এই রেওয়া মিলের মধ্যে নেই, পুঞ্জীভূত অবচয় এটাও রেওয়া মিলের মধ্যে নেই। যেহেতু নেই সেহেতু আমরা দুটো আইটেম এই রেওয়া মিলের নিচে আরও অন্তর্ভুক্ত করব এবং সেটা সমন্বয়ের মধ্যে। আমি দুটো আলাদা আলাদা কালার দিয়ে দেখাইছি, একটা রেওয়া মিলের সাইড, এটা একটা সমন্বয় জাবেদার সাইড। এখানে সমন্বয় জাবেদায় ডেবিট এবং ক্রেডিট দুই পাশে দুটো আইটেম অন্তর্ভুক্ত হলো। ছাত্রছাত্রী তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে কিভাবে কার্যপত্র প্রস্তুত করতে হয়। 1 নম্বর সমন্বয় থেকে দুটো আইটেমই নতুন, তাই নতুনভাবে এখানে অন্তর্ভুক্ত হলো। এবার 2 নম্বর সমন্বয়ে দেখি। 2 নম্বর সমন্বয়ে বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। এই অঙ্কে বেতন হিসাব আর বকেয়া বেতন হিসাব, তাহলে বকেয়া বেতন হিসাব অলরেডি বেতন হিসাব অলরেডি আছে। এই দেখো বেতন হিসাব অলরেডি আছে, তাই নতুন করে বেতন হিসাব এখানে ঢুকবে না। কিন্তু বকেয়া বেতন হিসাব নাই, তাই বকেয়া বেতন হিসাব এখানে অন্তর্ভুক্ত হবে। আমরা বকেয়া বেতন হিসাব লিখলাম। আর বেতন হিসাব আছে বলে আমি এই সোজাসুজি লিখলাম। দেখো কত সহজ বিষয়। নতুন আইটেমগুলো এখানে যাবে আর যেগুলো পুরনো এর সাথে মেলে সেগুলো এর সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই অ্যাডজাস্ট করা অর্থাৎ মানে সমন্বয় করা। এবার 3 নম্বর সমন্বয়ে দেখি। এটা কিন্তু রাফ, এটা আবার তোমরা লিখে ফেলো না পরীক্ষার হলে, এটা কিন্তু রাফ তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। 3 নম্বর সমন্বয়ে বিমা খরচ 10,000 টাকা আর অগ্রিম বিমা 10,000, এটা ক্রেডিট। এখানে এই দুটো খরচের মধ্যে এইখানে অগ্রিম বিমাটা আছে, অর্থাৎ আমরা অগ্রিম বিমা নতুনভাবে অন্তর্ভুক্ত করব না, কিন্তু বিমা খরচ নেই তাই বিমা খরচ নতুনভাবে অন্তর্ভুক্ত হবে। এই দেখো আমি লিখলাম বিমা খরচ 10,000 ডেবিট আর অগ্রিম বিমা এর সাথে অ্যাডজাস্ট হবে, এই যে ক্রেডিটে আছে তাই দিলাম। বুঝতে পারলে? এবার 4 নম্বর সমন্বয়ে কিভাবে আছে। 4 নম্বর সমন্বয়ে অবচয় খরচ ডেবিট 5,000 আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 5,000। এখানে এই দুটো আইটেমই এই জায়গায় নাই, যেহেতু নাই সেহেতু আমরা নতুন করে এখানে সন্নিবেশ করব, তাই নতুন করে লিখলাম অবচয় খরচ ডেবিট 5,000, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 5,000। এই হচ্ছে সমন্বয় অন্তর্ভুক্ত করা হলো, অর্থাৎ রেওয়া মিল যা ছিল এর সাথে সমন্বয়ের নতুন আইটেমগুলো এখানে নতুন করে এলো। আমাদের কার্যপত্রের
আমরা কার্যপত্রের সমন্বয় অংশটুকু সম্পন্ন করলাম। এবার আমরা সম্পন্ন করব সমন্বিত রেওয়া মিল। বলে রাখি, এই ধাপটা সমন্বিত রেওয়া মিল নাম, আর এই ধাপটাকে অনেক সময় অসমন্বিত রেওয়া মিল বলে। এটাকে বলে অসমন্বিত রেওয়া মিল, মানে সমন্বয় করা হয় নাই। এরপর সমন্বয় অন্তর্ভুক্ত করার পর এই দুটো জিনিস প্লাস মাইনাস করে সমন্বিত রেওয়া মিল তৈরি করতে হয়। কিভাবে করতে হয় একটু দেখি। আমরা এবার দেখি কিভাবে সমন্বিত রেওয়া মিল সম্পন্ন করতে হয়। এখানে রেওয়া মিল অংশ এবং সমন্বয় অংশে অগ্রিম বীমা রয়েছে। রেওয়া মিলের অগ্রিম বীমা ডেবিট সাইডে আছে, আর সমন্বয়ে অগ্রিম বীমা ক্রেডিট সাইডে আছে। অর্থাৎ ডেবিট আর ক্রেডিট প্লাস মাইনাস করে সমন্বিত রেওয়া মিলের ডেবিট সাইডে বসবে 5,000 টাকা। অর্থাৎ এইটা ডেবিটে বেশি, এটা ক্রেডিটে কম, মাইনাস করে 5,000 টাকা ডেবিটে বেশি থাকে, সেই বেশি টাকাটা। বুঝতে পেরেছো তোমরা? আরেকটা আইটেম এরকম আছে, বেতন ডেবিটে আছে রেওয়া মিলে 15,000, আর সমন্বয়েও ডেবিটে আছে 3500। অর্থাৎ ডেবিট আর ডেবিট তাহলে দুটো যোগ হবে, তাহলে দুটো যোগ করে আসলো 18,500। এই দুটো আইটেম ছাড়া এই রেওয়া মিল অংশে আর কোনো আইটেম এরকম নাই। সমন্বয় আর রেওয়া মিল এই দুটো আইটেমে আছে, আর বাদ বাকি কোনো আইটেম এখানে সমন্বয়ের মধ্যে নাই। আবার এখানে এই যে ডেবিট অবশ্যই খরচ, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এটাও ক্রেডিট, এরকম ডেবিট ক্রেডিট আছে। তাই সকল ডেবিটগুলো সমন্বিত রেওয়া মিলের ডেবিটে বসবে। অর্থাৎ এই রেওয়া মিল এবং নতুন সন্নিবেশিত অংশ এর সমস্ত ডেবিটগুলো সমন্বিত রেওয়া মিলের ডেবিট সাইডে বসবে, আর ক্রেডিটগুলো ক্রেডিট সাইডে বসবে। আমি একবারে লিখলাম ডেবিট সাইডের আইটেমগুলো এবং ক্রেডিট সাইডের আইটেমগুলো। এভাবে সম্পন্ন হলো সমন্বিত রেওয়া মিল, অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স সমন্বিত রেওয়া মিল। এই সমন্বিত রেওয়া মিল নিয়ে আমরা আয় বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। এখন এই রেওয়া মিলের আইটেম এবং এই সমন্বয়ের আইটেমের আর প্রয়োজন নাই, এটা দেখার আর প্রয়োজন নাই, সমন্বিত রেওয়া মিলই মূল। তাই আমরা এই দুটো আইটেমকে ক্লোজ করে দিলাম। কেন ক্লোজ করলাম? কারণ আমাদের চোখে পর্দায় এতগুলো আইটেম থাকলে দেখতে খারাপ লাগে, কোনটা কোন জায়গা যাচ্ছে মনে হয় যে জড়ায়ে যাচ্ছে সব। তাই দুটো ক্লোজ করে দিলাম, আমার সহজ হয়ে গেল। এখন ফাঁকা ফাঁকা লাগছে যে সমন্বিত রেওয়া মিলের আইটেম নিয়েই আমরা আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। দেখি এবার আমরা আয় বিবরণী প্রস্তুত করব। ছাত্রছাত্রীরা তোমরা জানো আয় বিবরণী এই আইটেমে সকল আয়গুলো যাবে ক্রেডিট সাইডে, আর সকল খরচগুলো যাবে ডেবিট সাইডে। এখানে কিন্তু সম্পদ আর দায় আসবে না। দেখো কত সহজ বিষয়। আয় বিবরণীতে আয়গুলো ক্রেডিট সাইডে যাবে আর খরচগুলো ডেবিট সাইডে যাবে। আয় বিবরণী, আমি এই আইটেম খুঁজে খুঁজে যদি দেখি যে এই সেবা আয়টা হচ্ছে আয়, আর তার আগে কি আমি ডেবিট খরচ যদি আগে করি, খরচের দিকে এখানে কি আছে? বেতন খরচ, তাহলে বেতন আমার এই ডেবিট সাইডে বসবে। ও তার আগে আছে ভাড়াটা ডেবিটে বসলো, তারপর বেতন ডেবিটে বসলো, তারপরে আর কি আছে? অবশ্যই খরচ ডেবিটে বসলো, বীমা খরচ ডেবিটে বসলো, তারপর অবশ্যই খরচ এটা ডেবিটে বসলো। ক্রেডিট সাইডে এই যে সেবা আয় দেখা যাচ্ছে, সেবা আয় ক্রেডিট সাইডে বসলো। এই হচ্ছে খরচ আর আয় নিয়ে আমি আয় বিবরণী প্রস্তুত করলাম। এখন এই দুটো সাইডের মধ্যে যেদিকে টাকাটা বেশি
সেদিকের টাকাটার যোগফল নিচে নামাবো, এই দিকে বেশি নিচে নামালাম এই দিকের টাকাটা, আর ঠিক সেইটাই আবার এখানে লিখতে হয়। তোমরা তো জানো ব্যালেন্স কি করে বের করতে হয়। এবার এইগুলো যোগ করে এইটার থেকে বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, যেটার নাম নিট লাভ বলবো আমরা এখানে। নিট লাভ ৬৩,৫০০ টাকা নিট লাভ। তোমরা বুঝতে পারলে। আয় বিবরণী সম্পন্ন হলো। এবার আমরা প্রস্তুত করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী এখানে যেমন আয় বিবরণীতে আয় আর ব্যয় নিয়ে আইটেমগুলো বসেছে, আর আর্থিক অবস্থার বিবরণীতে বসবে সকল সম্পদ ডেবিট সাইডে আর সকল দায় ক্রেডিট সাইডে। এখানে নগদ একটা সম্পদ, আর আইটেম তো আমি বলেছি সমন্বিত রেওয়া মিলের আইটেম নিয়েই এটা করতে হয়, তাহলে এই 20,000 সম্পদ। প্রাপ্য হিসাব এটাও ডেবিট, অগ্রিম বীমা সম্পদ এটাও ডেবিট, দালান কোটা 2 লক্ষ টাকা এটাও ডেবিট, ভাড়া খরচ দিয়ে ফেলেছি, সেবা আয় একটা আয়ে দিয়ে ফেলেছি, যাবে না আর এখানে, বেতন খরচ যাবে না, মূলধন একটা দায়, তাহলে দায়ে আসবাবপত্র আমি একবারে আগে সম্পদ সাইড দেখাচ্ছি, তাই আসবাবপত্র সম্পদ গেল। এখানেও আরো কিছু সম্পদ আছে, কি এবার দায় দেখাচ্ছি, দায়, তাহলে মূলধন একটা দায়, এর একটা দায় প্রদেয় হিসাব দায়। এখানে পুঞ্জীভূত অবচয়, এটা একটা সঞ্চিতি বলে, এই পুঞ্জীভূত অনেকে বুঝতে পারে না, এই ভাষাটা হচ্ছে অবচয় সঞ্চিতি, সঞ্চিতির পরিমাণ 5,000, এটা একটা দায়। আবার আছে বকেয়া বেতন দায়, আবার পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র এটাও দায়। তাহলে টোটাল দায় টোটাল সম্পদ। এখানে একটু লক্ষণীয় দেখো, আয় বিবরণীর নিট লাভ ডেবিট সাইডে আছে 63,500। অনেকেই এই ডেবিট সাইড আছে বলে আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিটে বসিয়ে দেয়, কিন্তু এইটা কিন্তু বসবে ক্রেডিট সাইডে। আয় হলে ক্রেডিট সাইডে, আর এখানে যদি লোকসান হতো তখন ডেবিট সাইডে বসতো। আমরা এটা দিলাম। এবার টোটাল টাকা 3,47,000 টাকা। আমরা এদিককার টোটালটাও করে দিতে পারি। এবার আমাদের আর্থিক অবস্থার বিবরণী সম্পন্ন হলো। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারলে। অনেক মনে হচ্ছিল কঠিন বা জটিল, কিন্তু আসলে তা নয়। সম্পদ, দায়, আয়, ব্যয় ইত্যাদি সম্পর্কে ধারণা থাকলে এবং সমন্বয় জাবেদা যদি কেউ বুঝতে পারো, সমন্বয় জাবেদা সম্পর্কে অবশ্যই বুঝতে হবে, কারণ আর্থিক অবস্থার বিবরণী মানে কার্যপত্র নয়, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতের সময় সমন্বয় জাবেদা কাজে লাগে। তাই সমন্বয় জাবেদা সম্পর্কে অবশ্যই তোমাদের ভালো ধারণা থাকতে হবে। এটা একটা পূর্ণাঙ্গ কার্যপত্র, এটা একটা পূর্ণাঙ্গ কার্যপত্র। তোমাদের পরীক্ষার হলে এমন একটি কার্যপত্র প্রণয়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো।